জর্জ জিমেল থেকে এতদিনে যেটা এসেছে সেটা হলো একটা মাত্র প্রশ্ন 2014 সালে 40 নম্বরের। প্রশ্নটা কি ছিল? এক্সামাইন আফটার জিমেল দ্য নেচার অ্যান্ড রোল অফ কালচার ইন মডার্ন লাইফ। যে আধুনিক জীবনে কালচারের ভূমিকা এবং প্রকৃতি। তাহলে এটার পরে আর কিছু আসলো না কেন? সংস্কৃতির প্রকৃতি এবং ভূমিকা মডার্ন লাইফে কি ছিল, ব্যাস এই একটা প্রশ্ন। কিন্তু যদি আমরা সিলেবাস দেখি সেখানে দেখব যে না, অনেক কিছুই লেখা রয়েছে। সেই সিলেবাসে লেখা রয়েছে আমাদের ওই কালচার, অবজেক্ট, সাবজেক্ট, সোসিয়েশন, সোশ্যাল ফর্মস, ইটিসি। তাহলে বিষয়টা কি? যদি আমরা সিলেবাসটা একটু দেখি তাহলে স্পষ্ট দেখতে পারবো এখানে লেখা রয়েছে জিমেল, জিমেলের পাশে ফর্মাল সোশিওলজি, তার পাশে ফর্মস এন্ড টাইপস, সাবজেক্টিভ, অবজেক্টিভ কালচার, মানি, মেট্রোপলিস। এত কিছু লেখা রয়েছে, কিন্তু আমরা এতদিনে 2014-এর পর 6 বছর হয়ে গেছে, কোনো প্রশ্ন, 5 বছর হয়ে গেছে, কোনো প্রশ্ন পাইনি। তাহলে আমরা কি করব? কালচারের প্রশ্নটা পড়েই শুধু চলে যাব না। যেহেতু আমরা জানি যে থটটা ইম্পর্টেন্ট, আমরা সব সময় জোর দিই, সে তো কার্ল মার্কস থেকেও গত প্রায় 2 বছর 3 বছরের প্রশ্ন আসেনি। তো আমরা যেহেতু জানি যে থট ইম্পর্টেন্ট, তাই শুধু ওয়েবার আর ডুরখেম পড়েই আমরা চলে যাব না, আমরা প্রত্যেকটাই ছুঁয়ে ছুঁয়ে যাব। আমরা কার্ল মার্কস পড়বো, ডুরখেম পড়বো, ওয়েবার পড়বো, জিমেল পড়বো, পার্সন পড়বো, মার্টিন পড়বো, সবগুলোই পড়বো যা যা আছে, যাতে যদি পরীক্ষায় চলেও আসে, যেগুলো কিনা একদম লিস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি সেগুলো চলেও আসে আমরা যাতে লিখে আসতে পারি অন্তত, সেই কারণে কিন্তু আমরা পড়বো। জিমেল, he developed the sociological theory which conceives society as a web of patterned interaction. গল্পটা একটু প্রথমে সহজ করে বুঝিনি, সেটা হলো উনি শুধুমাত্র ইন্টারাকশনের উপর জোর দিয়ে গেছেন। কি জিনিস? যে না, আমাদের যে সম্পর্ক তৈরি হয়, সমাজ যে চলে, আমাদের যে সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, এভরিথিং অ্যান্ড এনিথিং ইন সোসাইটি, সেটা শুধুমাত্র ইন্টারাকশন বা বাংলায় বললে মিথস্ক্রিয়ার মাধ্যমেই সঞ্চারিত হয়। এমন কেউ যে কিনা ইন্টারাকশনের উপর জোর দিয়ে গেছে, উনি এতটাই অবসেস ছিলেন ইন্টারাকশনের প্রতি, যে স্কোপ নির্ধারণ করার জন্য উনি বলেছেন যে সোশিওলজি স্কোপ হওয়া উচিত যে ইন্টারাকশন, ইন্টার রিলেশন। তাহলে ওনার মতে সমাজতত্ত্বের যে পরিধি, সেই পরিধিটাও সমাজের একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন আলোচনা করছি, সেই সম্পর্ক, আন্তঃসম্পর্ক মিথস্ক্রিয়ার মধ্যেই আবদ্ধ, এর থেকে বেশি আর কিছু না। আমরা যদি একটু এগোই তাহলে পাবো সেন্ট্রাল আইডিয়াস অফ সেন্ট্রাল আইডিয়াস সেন্ট্রাল আইডিয়াস কার? অফ জর্জ জিমেল। এই সেন্ট্রাল আইডিয়াস এর মধ্যেই আমরা খুঁজে পাবো কি কি? এক, ফর্মাল সোশিওলজি, যেই নামটা এক্ষুনি আমরা সিলেবাসে দেখতে পেলাম। আর সোশ্যাল টাইপস, রোল অফ কনফ্লিক্ট, এটাই একমাত্র আমরা পড়ব না। তার কারণ সিলেবাসে যা রয়েছে, রোল অফ কনফ্লিক্টের কোথাও কোনো আহ, নির্দেশ নেই। তো সিলেবাস দেখে যেহেতু রোল অফ কনফ্লিক্টের কোনো গল্পই আমরা পেলাম না, তাই একমাত্র রোল অফ কনফ্লিক্টটা আমরা পড়বো না। আমরা আবার এই যে প্রশ্নটা এসেছিল, জিমেলস ভিউ অন মডার্ন কালচারকে উনি কিভাবে দেখতেন, এটা পড়বো। আর লাস্টে ইম্প্যাক্ট অফ জর্জ জিমেল আইডিয়াস অন কন্টেম্পোরারি সোশিয়োলজি, যে ওনার আইডিয়াগুলোর সমাজতত্ত্বের উপর ভূমিকা কি ছিল সেই জিনিসটা পড়ে ফেলবো। তাহলে ওভারঅল একটা আমরা জ্ঞান নিয়ে নিচ্ছি, যাতে কিনা আমাদের বুঝতে সুবিধা হয়, মানে যাতে কিনা যদি পরীক্ষায় চলে আসে তাহলে আমরা লিখে দিয়ে আসতে পারি, ছেড়ে যাতে না দিয়ে আসতে হয় সেই কারণেই। ঠিক আছে, প্রথম থেকে শুরু করি। Central ideas. George Simmel, as we have already mentioned, rejected the organist theories of August Comte and Herbert Spencer. তাহলে আমরা একটা পয়েন্ট কি পেলাম, যে জৈব সাদৃশ্যবাদের যে তত্ত্বটা ছিল কোত এবং স্পেন্সারের, তিনি সেটাকে রিজেক্ট করেছিলেন। তাহলে আমরা জানি যে কোনো একটা থিওরিস্টে ঢুকতে হলে প্রথমে অন্য অন্য লোকদের ধরে ধরে ঢুকতে হয়, যে উনি এটা রিজেক্ট করেছেন, তারপর এটা এনেছেন। তো এখানেও আমরা পেলাম যে উনি ওই
অর্গানিসিস্ট থিওরিজ বা হচ্ছে ওই জৈবিক সাদৃশ্যবাদ বা জৈববাদের যে থিওরি ও তার দুর্খেমে সেটাকে উনি রিজেক্ট করেছিলেন। এবং তার সাথে জার্মান ঐতিহাসিক মানে ঐতিহাসিক যে ট্র্যাডিশন ঐতিহ্য, জার্মান ঐতিহাসিক যে ঐতিহ্য সেটাকে উনি রিজেক্ট করেছিলেন। কি ছিল? He did not believe that society can be viewed as a thing or organisms as August Comte and Herbert Spencer did. যে সমাজ যে শুধু মাত্র একটা জৈব সাদৃশ্যবাদের উপর গঠিত। জৈব সাদৃশ্যবাদ আমরা পড়িনি, আমরা অগাস্ট কত পড়িনি, আগে ছিল সিলেবাসে, এখন আর নেই, স্পেন্সারও পড়িনি। জৈব সাদৃশ্যবাদটা কি যদি ছোট করে বলার চেষ্টা করি, আমাদের শরীরটা, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ইন্টারনাল সমস্ত পার্টস গুলো যেমন একে অপরের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক সেরকমই সমাজের সমস্ত পার্ট একে অপরের উপর ডিপেন্ডেন্ট। তো শরীরের যেমন নার্ভাস সিস্টেম থাকে, আমাদের শরীরের যেমন হচ্ছে একটা মস্তিষ্ক থাকে, লঘু মস্তিষ্ক থাকে, যেখান থেকে সবকিছু কন্ট্রোল হয়, ব্যালেন্সড হয়। আমাদের শরীরে যেমন নার্ভাস সিস্টেম থাকে, রেসপিরেটরি সিস্টেম থাকে, ঠিক সমাজেরও ট্রান্সপোর্টেশন থাকে, সমাজেরও বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করার বিভিন্ন ব্যবস্থা থাকে। সমাজেরও স্টেট থাকে, যে স্টেটের মাধ্যমে সবাইকে কন্ট্রোল করা হয়। ঠিক যেমন থাকে মানুষের ব্রেন পুরো শরীরকে কন্ট্রোল করে, ঠিক সেরকম সমাজে থাকে স্টেট বা রাষ্ট্রযন্ত্র, যেটা কিনা পুরো সমাজকে কন্ট্রোল করে। তো এটা ছিল হচ্ছে অর্গানিজমিক সোশিয়োলজি, অর্গানিক মানে জৈব সাদৃশ্যবাদ বা জৈববাদ। তো সেইখানে তিনি ওই জিনিসগুলোর ক্রিটিসিজম করলেন জিমেল। ভালো কথা। For him, society is an intricate web of multiple relations between individuals who are in constant interaction with one another. Society is merely the name for a constant interaction, name for a number of individuals connected by interaction. তাহলে বলছি যে আমরা একটা আন্তর্জালের মাধ্যমে কতগুলো ইন্ডিভিজুয়াল একে অপরের সাথে জড়িত আছি এবং একে অপরের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করছি, এবং এই কতগুলো ইন্ডিভিজুয়াল মিলে যেটা তৈরি হয় সেটাকেই আমরা সমাজ বলি, এবং আমরা মিথস্ক্রিয়ার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকি। এটা ছিল ওনার বক্তব্য। জিমেল ইন্ট্রোডিউস দ্য টার্ম সোশিয়েশন। তিনি একটা টার্মের ব্যবহার করেছিলেন, সোশিয়েশন কি জিনিস, which he believed to be the major field of study for the students of society. Association implies the particular patterns and forms in which human beings relate to each other and interact. তাহলে আমরা যারা মানুষ তারা হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন এবং নির্দিষ্ট ফর্মে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করি এবং ইন্টারঅ্যাক্ট করি, দ্যাট ইজ সোসিয়েশন। তাহলে আমরা জানতে পারলাম যে জিমেল একটা নতুন টার্মের ব্যবহার করলেন, যে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন বা ফর্ম ব্যবহার করে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করি এবং সেই অনুযায়ী আমরা মিথস্ক্রিয়ায় যুক্ত হই। এটাকে তিনি নাম দিলেন সোসিয়েশন। According to him, society is nothing more than all the individuals who constitute it. সমাজ কি? মানুষ দ্বারা যাহা গঠিত। একদম সোজা ভাষায় মানে অনেকে সমাজ কি? মানুষ দ্বারা যাহা গঠিত। এটারও আবার বিরোধী ব্যাখ্যা ছিল। আগেকার দিনে কি বলা হতো, যে সমাজ ভাঙলেই মানে কতগুলো মানুষ একসাথে মিলে যে সমাজ তৈরি করতে পারবে তা না। সমাজ তৈরি করার জন্য সংস্কৃতি চাই, প্রতিষ্ঠান চাই, মানে ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, কালচার, ভ্যালু, মোরালিটি, এথিক্স, যেগুলো কিনা সমাজ নামক যে সিস্টেমটা আছে তার ভেতরে যে প্রতিষ্ঠান আছে, তার ভেতরে যে কালচার আছে তার দ্বারা মেনটেইনড হয়। তো অনেকগুলো মানুষ একসাথে মিলেই একটা সমাজ গড়ে তুলতে পারবে না। কিন্তু অ্যাকর্ডিং টু হিম, সমাজ কি? কতগুলো মানুষের মিলিত রূপই হলো সমাজ। তার মানে বুঝতে পারছি যে এর আগে যে কথাগুলো বললাম তারই বিরোধী কথা এটা। But here is also drawn attention to the fact that people in groups of different sizes, উনি বিভিন্ন সাইজের কথা বললো। দুটো মানুষ ইন্টারঅ্যাক্ট করছে ডায়াড, দুটোর বেশি ইন্টারঅ্যাক্ট করছে ট্রাইড। আমরা জানি ইন্টারঅ্যাকশন করার জন্য মিনিমাম দুটো মানুষ চাই, তাহলে সেটা হলো ডায়েড কনভারসেশন, ডায়েড ইন্টারঅ্যাকশন। দুটোর বেশি ট্রাইড। Diets, that is two persons triads, there are three people or groups with more than three persons interact differently from each other. তাহলে দুইজন মানুষ থাকলে একে অপরের সাথে একভাবে, মানে ডায়াডে মানুষ যেভাবে ইন্টারঅ্যাক্ট করে ট্রায়াডে মানুষ সেভাবে ইন্টারঅ্যাক্ট করে না, আবার ট্রায়াডে যেভাবে ইন্টারঅ্যাক্ট করে গ্রুপে সেভাবে ইন্টারঅ্যাক্ট করে না। Interact differently from each other. A qualitative change in terms of organization takes place with the increase in number of persons in a group. তাহলে যেই মুহূর্তে ইন্ডিভিজুয়ালের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের একে অপরের সাথে যে মিথস্ক্রিয়া, যে ইন্টারঅ্যাকশন, তার ধরনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কতটা উনি ধরনের ওপর, ওই ইন্টারঅ্যাকশন প্যাটার্নের উপর জোর দিচ্ছে, সেটা আমরা ওনার সোসিয়েশন এবং ডায়েট ট্রাইডের মাধ্যমেই বুঝতে পারছি।
According to George Simmel, there cannot be a totalistic social science which studies all aspects of social phenomena, for even in natural sciences there is no one total science of all matter. Therefore, he states that science must study dimensions or aspects or phenomena instead of global wholes or totalities. ওনার স্পষ্ট বক্তব্য, এমন কোনো বিজ্ঞান নেই যা সবটা স্টাডি করে। প্রাকৃতিক বিজ্ঞানেও কোনো বিজ্ঞান সবটা স্টাডি করে না। তাই সামাজিক বিজ্ঞান বা সমাজতত্ত্বরও ক্ষমতা নেই যে সে সবটা স্টাডি করবে। তাই এর কি স্টাডি করা উচিত? এর স্টাডি করা উচিত ডাইমেনশনস, এর স্টাডি করা উচিত অ্যাসপেক্টস অফ ফেনোমেনা। তার মানে সমাজের বিভিন্ন ঘটনার ডাইমেনশন এবং অ্যাসপেক্ট স্টাডি করাই হলো সমাজতত্ত্বের মূল লক্ষ্য অ্যাকর্ডিং টু জিমেল। ইনস্টেড অফ গ্লোবাল হোলস অর টোটালিটিস, সারা বিশ্বে কি হচ্ছে, পুরো সমাজ জুড়ে কি হচ্ছে অত কিছু পড়ার দরকার নেই, তুমি শুধু ডাইমেনশন আর অ্যাসপেক্ট এই দুটোই স্টাডি করো। In this context, he believes that the task of sociology is to describe and analyze particular forms of human interaction and their crystallization in group characteristics such as the state, the clan, the family, the city, etc. তাহলে এখানে স্পষ্টভাবে তিনি বলে দিচ্ছেন সোশিয়োলজি ইজ টু ডিসক্রাইব এন্ড অ্যানালাইজ। সোশিয়োলজি কি করবে? ডিসক্রাইব করবে, ব্যাখ্যা করবে এবং বিশ্লেষণ করবে কি পার্টিকুলার ফর্মস অফ হিউম্যান ইন্টারাকশন, মানে আমি তোমার সাথে কিভাবে ইন্টারাক্ট করছি, তুমি অন্য কারোর সাথে কিভাবে ইন্টারাক্ট করছো, বা সবাই সবার সাথে কিভাবে ইন্টারাক্ট করছে, একটা ফ্যামিলিতে কিভাবে ইন্টারাক্ট হয়, একটা স্টেটে কিভাবে ইন্টারাক্ট হয়, একটা সিটিতে কিভাবে ইন্টারাক্ট হয়, একটা গ্রুপে কিভাবে ইন্টারাক্ট হয়, সমস্ত কিছুর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবে সমাজতত্ত্ব। He says that all human behavior is behavior of individuals, but a large part of this human behavior can be understood if we understand the social group to which the individuals belong and that the kind of constraints they face in particular forms of interaction. হ্যাঁ, এটা সত্যি যে মিথস্ক্রিয়া মানেই মানুষ দ্বারা যেটা হচ্ছে সেটা, কিন্তু যদি মিথস্ক্রিয়াকে আরো স্পষ্টভাবে বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে কোন গ্রুপ থেকে সেই মানুষটা বিলং করছে, সেই গ্রুপে সে কোন কোন বাধার সম্মুখীন হচ্ছে, এগুলো যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের কাছে সেই মানুষের সেই অ্যাসপেক্টে সেই কনটেক্সটে তার ইন্টারাকশন প্যাটার্ন বোঝা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। He emphasized the study of forms of interaction and this approach gave impetus to rise of formal sociology. তাহলে তিনি এমফাসাইজ করেন কিসের উপর? দ্য স্টাডি অফ ফর্মস অফ ইন্টারাকশন। তাহলে মিথস্ক্রিয়ার ধরনের ওপর উনি জোর দিলেন, এন্ড এই অ্যাপ্রোচটার দ্বারাই কিন্তু পরবর্তীকালে ফর্মাল সোশিওলজি গঠিত হয়েছিল। আমরা এবার দেখিনি ফর্মাল সোশিওলজি কি। বোঝা গেল সিমেল যে খুবই সোজা, যদি প্যাটার্ন করে করি যে সবকিছুই যে ইম্পর্টেন্ট তা না, কিন্তু যদি আমরা বুঝে যাই, মানে বুঝে পরীক্ষা দিতে যাই, তাহলে অন্তত আসলে আমরা লিখে দিয়ে আসতে পারবো। হোয়াট ইজ ফর্মাল সোশিওলজি? জর্জ জিমেল, like August Comte and Herbert Spencer, believe that we can discover the underlying informations in social life. In other words, তাহলে দেখো, unlike August Comte and Herbert Spencer, he rejected the অর্গানিজমিক সোশিওলজি, অর্গানিজমিক থিওরি, মানে অগাস্ট কোথ আর হার্বার্ট স্পেন্সারের মতো তিনি ওই জৈববাদের যে তত্ত্বটা ছিল সেটাকে রিজেক্ট করেছিলেন। কিন্তু হার্বার্ট স্পেন্সার এবং অগাস্ট কোথের মতো তিনি এটাই বিশ্বাস করতেন যে সমাজে যে একটা ইউনিফর্মিটি আছে, সমাজ যে একটা ল আছে, সমাজ জীবনকে যে বোঝা যায়, মাপা যায়, সেটা একটা নির্দিষ্ট নিয়মে চলে, সেই নিয়মটা যদি আমরা ধরে ফেলতে পারি তাহলেই আমরা পুরো সমাজটাকে বুঝে যাব। এই তত্ত্বের আবার তিনি একই মত পোষণ করতেন। ইন আদার ওয়ার্ডস, ওয়ান ক্যান ডিসকভার সোশ্যাল লস, তার মানে আমরা সামাজিক নিয়ম তৈরি করতে পারি। সামাজিক নিয়ম কি? সামাজিক নিয়ম মানে হচ্ছে সমাজ কতগুলো নিয়মে চলে, আমরা যদি সেই নিয়মগুলো একবার বুঝে যাই, আমরা যদি পাস্টে কি হয়েছিল সেটা বোঝার মাধ্যমে প্রেজেন্টে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে ফিউচারকে আমরা প্রেডিক্ট করতে পারবো। আবার বলছি, পাস্টে কি হয়েছিল সেটাকে অ্যানালিসিস করা, প্রেজেন্টে যেটা হচ্ছে সেটাকে বোঝা, আর ফিউচারে কি হবে সেটাকে ডিসক্রাইব করা কিভাবে পারবো? যদি আমরা একটা সোশ্যাল ল তৈরি করে দিতে পারি। ঠিক যেমন আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এরকম একটা ল, যেখানে আমি ফেলবো না কেন আমার কাছে উত্তর বেরিয়ে আসবে। এইরকম ল সাধারণত প্রাকৃতিক বিজ্ঞানেই থাকে, কিন্তু অ্যাকর্ডিং টু দোজ সোশিওলজিস্ট আমরা এই ধরনের তত্ত্ব সমাজেও পেতে পারি। These uniformities for George Simmel exist in forms of interaction such as relation of superordination, domination over others and subordination being dominated by others. It is this preoccupation with the forms of interaction which underline all social, political, economic, religious, sexual activities that characteristics George Simmel's sociological approach. কিভাবে আমরা এই সামাজিক নিয়মগুলো বুঝতে পারবো? আমরা যদি ইন্টারাকশন প্যাটার্ন গুলোকে স্টাডি করি। কোথায় প্যাটার্ন গুলো কিভাবে স্টাডি করব? সমাজে দেখা যায় যে দুই ধরনের প্যাটার্ন থাকে।
একদিকে সাবঅর্ডিনেশন, একদিকে যদি কেউ সুপার অর্ডিনেশন হয় তাহলে আরেকদিকে সাবঅর্ডিনেশন, মানে একদিকে হচ্ছে যে দমনকারী, আরেকদিকে হচ্ছে দমিত। তাহলে একদিকে যদি থাকে যে কিনা আমাকে দমন করবে, তাহলে আরেকদিকে থাকছে হচ্ছে দমিত। যদি এই দুইজনের মিথস্ক্রিয়া আমরা স্টাডি করি তাহলেই সব পেয়ে যাব। কারণ সমাজে যতগুলো ক্ষেত্র আছে, তা রাজনৈতিক ক্ষেত্র হোক কি অর্থনৈতিক ক্ষেত্র হোক কি ধর্মীয় ক্ষেত্র হোক কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্র হোক, প্রত্যেক জায়গাতেই কিন্তু এই সুপার অর্ডিনেশন আনসাবঅর্ডিনেশন এই দুই ভাবেই সম্পর্কগুলো স্থাপিত হয়। মানে তুমি বলতে পারবে না যে তুমি একটা পলিটিক্যাল সেক্টরে আছো, সেখানে তুমি কাউ সাবঅর্ডিনেশনে নেই। আবার তুমি বলতে পারবে না যে তুমি একটা পলিটিক্যাল সেক্টরে আছো যেখানে তুমি সুপার অর্ডিনেশনে নেই। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আমাদের এডুকেশন হোক, মানে যে কোনো ইনস্টিটিউটের আন্ডারেই আমরা হই না কেন, সেটা এডুকেশন নামক ইনস্টিটিউট হোক, ফ্যামিলি নামক ইনস্টিটিউট হোক, ম্যারেজ নামক ইনস্টিটিউট হোক, কাস্ট নামক ইনস্টিটিউট হোক, পলিটি নামক ইনস্টিটিউট হোক, রিলিজিয়ন নামক ইনস্টিটিউট হোক, ইকোনমি নামক ইনস্টিটিউট হোক, যে কোনো ইনস্টিটিউট হোক, প্রত্যেকটা জায়গাতেই আমরা কোথাও সুপার অর্ডিনেটেড, কোথাও সাবঅর্ডিনেটেড, এইভাবেই সম্পর্ক তৈরি হয়, এইভাবেই ইন্টারাকশন হয়। This approach is therefore known as formal sociology. এই যে specific approach to understand the interaction between the superordination and subordination in different sectors like politics, economy, religion is known as formal sociology. According to George Simmel, one can find in distinct and sometimes even contradictory phenomena a similar interactive form. For example, the interaction pattern between the leader of a criminal gang and its members and that between the leader of a scout group and its members will be similar. If we always analyze the forms of interaction at the court of Akbar in medieval India and the forms of interaction underlying a village panchayat today, we might find similarity between the two. খুব স্পষ্টভাবে এখানে বলে দিচ্ছে, যদি একটা ক্রিমিনাল গ্যাংয়ের যে গ্যাংস্টার, সে একটা মেম্বারের সাথে কিভাবে কথা বলছে, সেই যে প্যাটার্নটা বা ধরনটা একটা স্কাউট গ্রুপের যে সুপার অর্ডিনেট, সে তার সাবঅর্ডিনেটের সাথে কিভাবে কথা বলছে তার মধ্যে একটা মিল আছে। বা আকবরের যে কোর্ট থাকতো সেখানে সবাই কিভাবে ইন্টারাক্ট করতো, সেইটা বর্তমানে আধুনিক জীবনে পঞ্চায়েতের যে ইন্টারাকশন সেখানে একটা মিল পাবো। তাহলে আমরা বোঝার চেষ্টা করছি নির্দিষ্ট নির্দিষ্ট প্যাটার্ন এবং তাদের ফর্মস অফ ইন্টারাকশন। It is not the unique events in history or specific individuals who matter, but it is the underlying pattern of social interaction. বলছে ইতিহাস কি ছিল, ইতিহাসের ওই ঘটনাগুলো কি ছিল, ধরনটা কি ছিল, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে ইন্টারাকশন হয়েছিল, such as subordination and subordination, centralization and decentralization, and so on that counts. George Simmel has made it very clear that it is form of social interaction which is the special domain of sociological inquiry. স্পষ্ট ভাষায় বারংবার তিনি এটাই বলছেন যে ইতিহাস যাই বলুক না কেন বা ইতিহাসের যেরকমই ধরন হোক না কেন, একমাত্র সামাজিক মিথস্ক্রিয়া এটাই হচ্ছে আসল সমাজতাত্ত্বিক গবেষণার বিষয় হওয়া উচিত। কারণ এই জায়গাতেই আমরা সমস্ত প্যাটার্ন বা ধরন পেয়ে যাব, ইতিহাসের ধরনও পাবো, তার সাথে এখনেরও মিল পাবো এবং ফিউচারকে আমরা সেই অনুযায়ী রূপ দিতে পারবো বা বুঝতে পারবো। His insistence on studying the forms of social interaction was a response to the beliefs of historians and other representatives of humanities. They believed that a science of society could not explain unique historical irreversible events in history. Zimmer showed them that such unique historical events such as the murder of Caesar, the accession of Henry VIII of England, the defeat of Napoleon at Waterloo may be events in history but will not happen again. If we examine these events from a sociologist's point of view, we can discover the underlying uniformities in these historically unique events. আবার বলছি, উনি যারা ঐতিহাসিক ছিলেন এবং যারা হিউম্যানিটিজ যে বিশ্বাস করতেন, তারা বলতেন সমাজতত্ত্ব কখনোই এমন একটা বিজ্ঞান হতে পারবে না যে কিনা ইতিহাসের কোনো একটা ঘটনাকে ব্যাখ্যা করবে। তিনি বলেছিলেন যে হ্যাঁ, হয়তো সেইভাবে মানে সিমেল showed them that such unique historical events may be events in history, যে সত্যি হয়তো এই যে ঘটনাগুলো, যে সিজারের হত্যা হয়েছিল, হেনরি অ্যাক্সেশন অফ ইংল্যান্ড, হেনরি এইট ইন ইংল্যান্ড, নেপোলিয়ান হেরে গেছিল, এইগুলো হয়তো ইতিহাসে হয়েছিল, এইগুলো হয়তো আর হবে না। কিন্তু if we examine these events from a sociologist point of view, কিন্তু আমরা যদি এইগুলোকে একটা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, we can discover the underlying uniformities, তাহলে এর ভেতরকার যে মিলগুলো,
তাহলে ইতিহাসের যে মিল, কোনো ইউনিক কোনো ঘটনা সেটা আমরা বার করতে পারবো। আবার বলছি, সমাজতাত্ত্বিকদের ওপর এই মানে সমাজতাত্ত্বিকদের এই বিতর্কেও মুখোমুখি হতে হয় যে সমাজতত্ত্ব কোনোদিনও ইতিহাসের ঘটনাকে ব্যাখ্যা করতে পারবে না। অ্যাকর্ডিং টু জিমেল, হ্যাঁ, হয়তো ইতিহাসে যেটা হয়ে গেছে একবারই হয়েছে, নেপোলিয়ান হেরেছে, হিটলার মারা গেছে, ওয়াটারলু যুদ্ধ হয়েছে, মানে ওয়াটারলুতে নেপোলিয়ান হেরেছে, সিজার মারা গেছে, এই প্রত্যেকটা ঘটনা হয়তো একবারই হয়েছে, আবার হবে না, কিন্তু এর মধ্যেকার যে অন্তর্নিহিত মিল, সেই মিলটা আমরা কিন্তু যদি খুঁজে পাবো তখনই যদি আমরা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি। তাহলে উনি ঘুরিয়ে সমাজতত্ত্বের গুরুত্ব বা উল্লেখযোগ্যতা স্থাপন করার চেষ্টা করলেন। According to George Simmel, there are no pure forms existing in any social reality. এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই, আসলে খাঁটি বলে কিছু নেই, কোনো ফর্মই পিওর হয় না, সেই পিওরের মধ্যে একটু ইমপিউরিটি মিশে থাকবেই। যেমন তুমি বলতে পারো না যে তোমার সাথে একজনের শুধুই খাড়াখাড়ি, তুমি তাকে পছন্দই করো না, আবার তুমি এটাও বলতে পারো না একজনের সাথে তোমার ভীষণ ভাব, কোনো মিল নেই। যার সাথে তোমার বলছো যে ভীষণ রাগ, হয়তো দেখা যায় যে সেও কুকুরকে বিস্কুট খাওয়ায়, তুমিও কুকুরকে বিস্কুট খাও, মিল। হয়তো যার সাথে তোমার ভীষণ মিল, তার সাথেও কোনো একটা বিশেষ বিষয় তোমার অমিল ঘটে। তাহলে আমরা না কনফ্লিক্টকে পিওর ফর্মে পেলাম, না আমরা কোঅপারেশনকে পিওর ফর্মে পেলাম। তাহলে পিওর ফর্মে পাওয়া কোনো কিছুকে সম্ভব নয়, আমরা শুধু চেষ্টা করি পিওর ফর্মে যাওয়ার, পিওর হওয়ার। এই বিষয়টার সাথে আমরা যেটা মিল পাই সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের আইডিয়াল টাইপ। ম্যাক্স ওয়েবারের আইডিয়াল টাইপ অলরেডি আমরা পড়িয়েছি, যেখানে আমরা পড়লাম আইডিয়াল টাইপের বাংলা হচ্ছে আদর্শ নমুনা বা আদর্শ রূপ, যেখানে আমরা জানি যে আমরা একটা মেন্টাল কনস্ট্রাকশন তৈরি করি, আমরা সবসময় সেই আদর্শ রূপটার দিকে যাওয়ার চেষ্টা করি, হাউ টু বি আ গুড টিচার, হাউ টু বি আ গুড স্টুডেন্ট, কিন্তু কোনো সময় আমরা সেখানে যেতে পারি না। তার মানে পিওর ফর্মে আমরা যেতে পারি না, সেখানে সবসময় একটু ইম্পিউরিটি থাকেই। তো জিমেলের এই পিওর যে তত্ত্বটা আছে তার সাথে এইটার মিল কিন্তু আছে, মানে পিওর ফর্মের সাথে আইডিয়াল টাইপের আমরা একটা তাহলে স্পষ্ট মিল পাচ্ছি। তাহলে প্রশ্ন আসতেই পারে কোনো এক বছর যে সিমিলারিটিজ বিটুইন ম্যাক্স ওয়েবার্স আইডিয়াল টাইপ অ্যান্ড জর্জ জিমেলস পিওর ফর্ম, আসতেই পারে প্রশ্ন যদি বিসিএস নিজের লেভেল হাই করতে চায়। সোশ্যাল টাইপস কি আছে? In the study of society, George Simmel made an attempt to understand a whole range of social types. সমাজের ধরন বোঝার চেষ্টা করছিল, such as the stranger, the mediator, the poor, and so on. His social types are complementary to his concept of social forms. আগে যেটা বললাম সোশ্যাল ফর্মস, সেটারই একটা কমপ্লিমেন্টারি জিনিস ফর্ম ছিল সোশ্যাল টাইপস। এখানে ইনি বিভিন্ন ধরনের এরকম টাইপ সৃষ্টি করেছিলেন, স্ট্রেঞ্জার, মিডিয়েটর, পুয়ার, এবং সেগুলোকে একটু ব্যাখ্যা করতেন। ফর এক্সাম্পল, a social type becomes a type because of his or her relations with others who assign a certain position to this person and have certain expectation to him or her. তাহলে সামাজিক ধরন, টাইপকে আমি বাংলায় ধরন বলছি, সামাজিক ধরন হলো যে কোনো কিছু যখন একটা নির্দিষ্ট ব্যক্তিত্বের সাথে আমরা একটা নির্দিষ্ট সম্পর্ক গড়ে তুলি, সেই সম্পর্কটা গঠিত হয় সে যে পজিশনে আছে, সে মানে সেই পার্সনটা কোন পজিশনে আছে, সেই পার্সনটা আমার থেকে কি এক্সপেক্ট করছে, আমি তার কাছ থেকে কি এক্সপেক্ট করছি, সেই অনুযায়ী সামাজিকতার একটা ধরন তৈরি হয়। তাহলে এর আগে যে আমরা বললাম সোশ্যাল ফর্মস, তারই মধ্যেকার যে ধরনটা, মানে তারই যে কমপ্লিমেন্টারি হিসেবে, মানে আমরা বলি না যে ওই এগিয়ে নিয়ে যাওয়া, যে ওই বিষয়টাকেই আমি আরো বিভিন্ন যুক্তি দেওয়ার মাধ্যমে এগিয়ে নিয়ে গেলাম, তো বিষয়টা অনেকটা সেটাই, যে তিনি তার ওই বিষয়টাকেই আরেকটু বেশি এগিয়ে নিয়ে গেছেন। কিসের মাধ্যমে? সোশ্যাল টাইপসের মাধ্যমে, যেখানে তিনি বললেন দ্য স্ট্রেঞ্জার, দ্য মিডিয়েটর, দ্য পুয়ার, ইটিসি। টু এক্সপ্লেন হিজ সোশ্যাল টাইপ, একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। টু এক্সপ্লেন হিজ সোশ্যাল টাইপ, জর্জ জিমেল গিভ দ্য এক্সাম্পল অফ দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জারটাকে উনি ব্যাখ্যা করছেন, কোথায় ব্যাখ্যা করলেন? দ্য সোশিওলজি অফ জর্জ জিমেল, এই বইটায় তিনি 1950 সালে তিনি ব্যাখ্যা করলেন দ্য স্ট্রেঞ্জার, এই যে স্পেসিফিক ফর্মটা আছে সেই ফর্মটাকে। The stranger has been described by Zimmel as a person who comes today and stays tomorrow, মানে আজকে আসবে এবং কালকে থাকবে, এটাই হচ্ছে স্ট্রেঞ্জার। This stranger is someone who has a particular place in the society within the social group which he has entered. তাহলে আমি এসেছি, আমি একটা নতুন গ্রুপে ঢুকেছি সমাজে। The social position of this stranger is determined by the fact that he or she does not belong to this group from the beginning.
তার ধরনটাই হচ্ছে যে সে আগে থেকে কিন্তু এইখানে নেই, সে এখানে সবে নতুন এসেছে, এমন না যে সে এখান থেকে এখানে অনেক দিন ধরে বসে রয়েছে। তাহলে একটা নতুন মানুষ এলো একটা নির্দিষ্ট সমাজের কাঠামোয়, সেখানে সে একটা নতুন গ্রুপের মধ্যে এন্টার হলো, আজ আছে সে কাল নেই। অ্যাজ আ স্ট্রেঞ্জার আ পার্সন ইজ সাইমালটেনিয়াসলি বোথ নিয়ার টু ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্স। তো সে যেহেতু স্ট্রেঞ্জার, তাই হয়তো খুব কম জনেরই কাছে আবার খুব কম জনেরই দূরে। তার মানে আমি যদি আজকে আমার মামার বাড়ি বেড়াতে যাই, এটাই স্বাভাবিক হবে যে হয়তো আমি আমার মামা মামির খুব ক্লোজ, কিন্তু মামার যে মানে মামার এবং মামির যারা রিলেটিভ তাদের থেকে দূরে হয়তো মামির যে বোন সেও একসাথে থাকে, হয়তো মামির জামাইবাবু ঘুরতে এসেছে, তাদের সাথে তো আমার সম্পর্কটা সেরকম হবে না, না যেরকমটা বাকিদের সাথে। তাহলে আই অ্যাম স্ট্রেঞ্জার, ওখানে আমি স্ট্রেঞ্জার, আমি মামার বাড়ি গেছি, আমি ওখানে থাকছি। As a stranger, a person is simultaneously both near to one as well as distant. Not being part of the social group, the stranger can look at it objectively without being biased. আমি আমার মামার মামির বোন এবং তার হাজবেন্ডকে চিনি না, জানি না, সেই কারণে আমি সবার দিকে কোনো রকম বায়াসনেসের মাধ্যমে দেখবো না যে ও না খুব বাজে, ও না খুব খারাপ, ও না খুব ভালো, ও না খুব শয়তান। আমার যে দেখার ধরনটা হবে অবজেক্টিভলি। আমরা আগেই সাবজেক্টিভ আর অবজেক্টিভ নিয়ে ব্যাখ্যা করেছি। সাবজেক্টিভ মানে যে আমি কোনো বিষয় মানুষের বিষয়ে কি ভাবছি সেইটা, সেই সাবজেক্টিভ নোশনটা আমাদের চলে আসে যখন আমরা একটা জিনিসকে খুব অনেকদিন ধরে চিনি, বায়াসনেস চলে আসে, আমরা আর ভ্যালু নিউট্রাল থাকতে পারি না। আর অবজেক্টিভ মানে হচ্ছে যে বস্তুগত বিষয়, যেমন হচ্ছে বলেছিলাম যে হাইড্রোজেন অক্সিজেন রিয়াকশন করে জলই তৈরি হবে। তুমি যদি একটু হাইড্রোজেনের পক্ষে থাকো আর বলো যে না না আমি জলটা তৈরি করতে দেবো না, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে অন্য কিছু তৈরি হবে, এটা কি সম্ভব? তার মানে দ্যাট ইজ অবজেক্টিভিটি, যে যেটা হওয়ার সেটা হবেই, বস্তুগতভাবে যেটা যেমন আছে সেই অনুযায়ী সেটাকে দেখা, রাদার দেন মানুষ নিজের পরিপ্রেক্ষিতে কোনো কিছুকে বিচার করবে। তাই আমরা যখন স্ট্রেঞ্জার কোনো একটা নির্দিষ্ট পরিবেশে যাই, আমাদের কাছে যেহেতু সেই গ্রুপটা নতুন, আমার কাছের খুব মানুষ থাকে, কিছু দূরের মানুষ থাকে, তাই আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি দিয়েই দেখি। Thus the stranger can be an ideal intermediary in any kind of exchange of ideas or goods. In this way, the position of the stranger is fixed in a society and defined. This is only example of George Simmels' social types. He had discussed several others. তার মানে আমার যদি কোনো কিছু বিচার করতে হয় তাহলে আমি একটা থার্ড পার্সনকে ডাকি। আমরা ডাকি না থার্ড পার্সনকে, যে একজন মিডিওকার হিসেবে কাজ করবে। কেন? যে না ইনি এই পক্ষেরও না, উনি ওই পক্ষেরও না, ইনি সবসময় নিউট্রাল বিচার করবে। নিউট্রাল বিচার করা কেন সম্ভব হয় সেই মানুষটার প্রতি? তার কারণ হলো তিনি কাউকেই চেনে না। এটাই বলছে যে আমরা এই স্ট্রেঞ্জারটাকে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি, কারণ সেই স্ট্রেঞ্জারটা সবকিছুকে অবজেক্টিভ ওয়েতে দেখে। বিশেষ করে যাদের চেনে না তাদেরকে অবজেক্টিভ ওয়েতে দেখে, বা এই স্ট্রেঞ্জারের থেকে যারা কম ক্লোজ বা বেশি ক্লোজ সেই অনুযায়ী দেখে না, সাবজেক্টিভ নজরে কোনোভাবেই দেখে না, একদম ভ্যালু নিউট্রাল অবজেক্টিভ ওয়েতেই দেখে। তাহলে একটা সমাজে একটা স্ট্রেঞ্জারের রোল সবসময় ফিক্স থাকে। দ্যাট ইজ সোশ্যাল ফর্ম, দ্যাট ইজ সোশ্যাল টাইপ। তাহলে সমাজের আমাদের যে ফর্মসের কথা আগেই উল্লেখ করেছি, যে ধরনের কথা, যে কোনো সম্পর্ক একদম পিওর হয় না, সেটাকেই আরেকটু টেনে বড় করে সোশ্যাল টাইপ বানালো। দেখা গেল যে স্ট্রেঞ্জারটাকে নিয়ে আলোচনা করলো, সেরকম সমাজে আরো কিছু জিনিস থাকে। তিনি অ্যাডভেঞ্চারের কথা বললেন, তিনি পিওরের কথা বললেন, তিনি তার সাথে আরেকটা জিনিস ছিল এখানে, আহ হ্যাঁ মিডিয়েটরের কথা বললেন। তাহলে এই জিনিসগুলো নিয়ে উনি আলোচনা করলেন। এটা গেল ওনার সোশ্যাল টাইপ, সোশ্যাল ফর্ম। আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমরা স্পষ্ট দেখতে পারবো ফর্মাল সোশিওলজি, ফর্মস অ্যান্ড টাইপস, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ কালচার। ঠিক আছে, তাহলে এইগুলো ইমেলের আমরা দেখে রাখছি, নিজেদের মতো করে রাখবো, বুঝে রাখবো, প্যাটার্ন বা উত্তর রেডি করে রাখবো বা স্ট্রাকচার রেডি করে রাখবো, যাতে পরীক্ষায় যদি আসে আমাদের ছেড়ে না আসতে হয়। কনফ্লিক্টটা বাদ দিয়েছি কারণ কনফ্লিক্টের কোনো কিছুই আমরা পাইনি এখান থেকে, মানে সিলেবাস অনুযায়ী। আমরা চলে আসবো এবার ডিরেক্ট ভিউজ অন মডার্ন কালচার। তিনি বলেছেন যে আসলে অ্যাকর্ডিং টু জর্জ সিমেল, ইন দ্য প্রি মডার্ন সোসাইটিস দ্য রিলেশনশিপ অফ সাবঅর্ডিনেশন অ্যান্ড সুবঅর্ডিনেশন বিটুইন মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, বিটুইন এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি ইনভলভ দ্য টোটাল পার্সোনালিটিস। তার মানেটা হলো আগেকার যুগে, মানে সমাজ যখন আধুনিক হয়নি, একটা মানুষ সারা জীবন তার মালিকের কাছে মানে দাস হয়েই থাকতো, বা তার মালিক সারা জীবনই তার মালিক। কিন্তু এখন যদি তুমি একটা প্রাইভেট সেক্টরে জব করো বা সরকারি সেক্টরে জব করো, যতক্ষণ তুমি সেই অফিসের মধ্যে রয়েছো ততক্ষণ সেই বস তোমার বস। বাইরে বেরিয়ে গেলে রাস্তায় দেখা হলে কি তুমি স্যালুট করো?
নাকি তুমি হাত জোর করে তার পায়ে নমস্কার করো, কিছুই না। তাহলে বলছে যে আগেকার যে ইন্টারাকশনের ধরনটা ছিল with between master and servant, between employer and employee, between subordination and subordination, এই সম্পর্কগুলো এখনের যুগে এসে চেঞ্জ হয়ে গেছে, মডার্ন কালচারে এসে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সমাজে অনেক বেশি ফ্রিডম চলে এসেছে, আমাদের যে জগৎটা সেই জগৎগুলো আলাদা হয়ে গেছে। তাই এখনকার দিনে আমাদের ওই যে মানে সম্পর্কগুলো বা আন্তঃসম্পর্কগুলো জায়গা অনুযায়ী আলাদা হয়, কনটেক্সট যেটাকে বলি আমরা, কনটেক্সট অনুযায়ী আলাদা হয়ে যায়। ইন মডার্ন সোসাইটি সেগমেন্টেশন অফ রোলস এন্ড রিলেশনস অকার্স। তাহলে এখন সেগমেন্টেশন হয়ে গেছে। যদি অফিসে দেখা হয় যে এখন এমন অনেক টিচার আছে যে হচ্ছে ক্লাসের বাইরে বেরোলেই বলবে "এই আমাকে আর স্যার বলে ডাকবি না, দাদা বলবি, হ্যানা বলবি, তানা বলবি, আমি তোর শুধু স্কুলেই স্যার, আমি তোর শুধু কলেজেই স্যার, বা আমি তোর সাথে ইউনিভার্সিটি স্যার, বাইরে আমরা বন্ধু"। তাহলে এই যে সেগমেন্টেশন, এই রোলস এন্ড রিলেশনের কিন্তু সেগমেন্টেশন মডার্ন সোসাইটিতেই ঘটেছে। অ্যান ইন্ডিভিজুয়াল প্লেজ মাল্টিফেসেটেড রোলস, তার মানে একটা ইন্ডিভিজুয়াল হিসেবে তার ভূমিকা অনেকগুলো। যখন স্কুলে থাকছে সে তখন হচ্ছে অঙ্কের টিচার, যখন স্কুল থেকে বাইরে বেরোচ্ছে সে হয়ে গেল সেই ছেলেটার বন্ধু, হতেই পারে। তাহলে আমাদের অনেকগুলো ভূমিকা পালন করতে হচ্ছে, ভূমিকা বেড়ে গেছে। Thus individualism emerge in societies, তার মানে সমাজে ইন্ডিভিজুয়ালিজম এলো। ইন্ডিভিজুয়ালিজমের ভালো কোনো বাংলা হতে পারে? ব্যক্তি স্বাধীনতা বলছি, কিন্তু আসলে ব্যক্তি স্বাধীনতা না। ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে যে একটা ব্যক্তি নিজের যে স্বাধীনতা বা আহ, আসলে সমাজটা, আসলে সমাজ ইম্পর্টেন্ট না ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। আগেরটাই ছিল হচ্ছে মানে প্রি মডার্ন সোসাইটিতে যেটা ছিল যে সমাজ ইম্পর্টেন্ট, সমাজ যে কাঠামো রেডি করে দেবে সেই অনুযায়ী তোমাকে চলতে হবে। বাট ইন্ডিভিজুয়ালিজম মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্ট, সমাজ ইম্পর্টেন্ট না। আবার বলছি, জিমেল কিন্তু ইন্ডিভিজুয়ালের ওপর জোর দিয়েছিলেন। ওই যে আগে বললাম যে যখনই কতগুলো ইন্ডিভিজুয়াল একসাথে হয়ে ইন্টারাক্ট করে তখনই সমাজ তৈরি হয়ে যায়, তার মানে কি ইন্ডিভিজুয়ালের ওপর জোর দিচ্ছেন উনি। Thus, individuals emerges in society which have an elaborate division of labor and a number of intersecting social circles. মানুষ মেলে যেখানে কিনা একটা সমাজে, সেই সমাজে কিনা অনেক ডিভিশন অফ লেবার আছে। আগেকার সমাজে অত ডিভিশন লেবার থাকতো না, আমরা পড়েছি। But along with individual freedom in modern societies, human beings get surrounded by a world of objects. একদিকে যেমন আমরা ব্যক্তি কেন্দ্রিকতা, ব্যক্তি স্বাধীনতা পেয়েছি, কিন্তু তার সাথে আমাদের সমাজটা বস্তুর দ্বারা ঘিরে গেছে। যেই বস্তুগুলো which put constraint on them and dominate their individual needs and desires, যেই বস্তুগুলো আমাদের বাধার সৃষ্টি করে, যেই বস্তুগুলো আমাদের ডমিনেট করে। বোঝা যাচ্ছে? মিল পাচ্ছি? আমরা ফোন চালাই না ফোন আমাদের চালায়, আমরা ইন্টারনেট চালাই না ইন্টারনেট আমায় চালায়, আমরা ফেসবুক চালাই না ফেসবুক আমাদের চালায়, আমরা টেকনোলজি ব্যবহার করি না টেকনোলজি আমাদের ব্যবহার করে, আমরা জুতো পরি না জুতো আমাদের পরে। বিষয়গুলো হচ্ছে যে আমরা যেমন একদিকে ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি কেন্দ্রিকতা পেয়েছি, তার সাথে আমরা বস্তুর দ্বারা আবদ্ধ হয়ে গেছি, যে বস্তুগুলো আমাদের বাধা দেয়, যে বস্তুগুলোই আমাদের ডমিনেট করে, যে বস্তুগুলো আমাদের নিডস আর ডিজায়ার গুলোকে পুরোপুরি ভাবে কন্ট্রোল করে। Thus, according to George Simmel, modern individuals find themselves faced by another set of problems. তাই জিমেল বললেন যে এই যে মডার্ন যে ইন্ডিভিজুয়াল আরেক ধরনের নতুন সমস্যার মুখোমুখি পড়লো। ইন মডার্ন সোসাইটিজ, জর্জ জিমেল প্রেডিক্টস individuals will be frozen into social functions and in which the price of the objective perfection of the world will be the atrophy of the human soul। মানে যেটা বলতে চাইলেন উনি, সেটা মানে এটাই দাঁড়াচ্ছে যে মানে এই ভদ্রলোক স্পষ্ট ওই দিন ওই সালে বসে মানে ওই সময়ে বসে বলে দিলেন যে ইন্ডিভিজুয়ালস উইল বি ফ্রোজেন ইনটু সোশ্যাল ফাংশনস। আমরা আমাদের সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে এতটাই আবদ্ধ হয়ে যাব, আমরা আমাদের এই অবজেক্টিভ পারফেকশনের মধ্যে এতটাই আবদ্ধ হয়ে যাব। অবজেক্টিভ পারফেকশন মানে হচ্ছে যে অবজেক্টকে কেন্দ্র করে আমাদের যে পারফেকশন বা অবজেক্টিভ কেন্দ্রিক যে ভাবা, অবজেক্টিভ কেন্দ্রিক চলা, অবজেক্টিভ কেন্দ্রিক সমস্ত কিছু দেখা বা বোঝা বা ভাবা, বা অবজেক্টিভ কেন্দ্রিক সম্পর্ক স্থাপন করা। মানে মানুষ হিসাবে আমরা তো সাবজেক্টিভ, আমাদের তো হওয়া উচিত সাবজেক্টিভ, যে আমরা সাবজেক্টিভ ওয়েতে চলবো, সাবজেক্টিভ ওয়েতে বলবো, সাবজেক্টিভ ওয়েতে ভাববো। একটা মানুষ হয়ে মানুষের কথা ভাববো, রাদার দেন সে কোন পজিশনে আছে সেই অনুযায়ী আমি তার সাথে সম্পর্ক স্থাপন করবো। তো যেখানে কিনা আমরা সাবজেক্টিভ হিসাবে চলা উচিত ছিল,
যেহেতু আমাদের একটা মন আছে, যেহেতু আমাদের ইমোশন আছে, যেহেতু আমাদের অ্যাফেকশন আছে, তাই আমরা সাবজেক্টিভ ওয়েতে তো চলবোই না। আমরা বস্তুর দ্বারা আবদ্ধ হয়ে যাব, বস্তু আমাদের নিডস এবং ডিজায়ার গুলোকে ডমিনেট করবে, বস্তু আমাদেরকে আটকাবে, বস্তু আমাদেরকে সচল রাখবে, এবং সেই অবজেক্টিভ পারফেকশনে আমরা এতটাই আবদ্ধ হয়ে যাব, সামাজিক ক্রিয়াকলাপে সেই বস্তুগত পারফেকশনে এতটাই আমরা আবদ্ধ হয়ে যাব যে আমাদের যে আত্মা, যে মানুষের যে আত্মা থাকে, সেই আত্মাটা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাবে বা ক্ষয়প্রাপ্ত হবে। অ্যাট্রফি মানে হচ্ছে ক্ষয়িষ্ণু। তাহলে আমরা আমাদের নিজেদের যে আত্ম বলতে যা বুঝি, হিউম্যান সোল বলতে যেটা বুঝি, সেইটা কিন্তু ক্ষয়ে যাবে। দিস আর সাম অফ দ্য মেজর তাহলে এই ছিল হচ্ছে আমাদের রোল অফ কালচার বা কালচারের ভূমিকা এবং প্রকৃতি মডার্ন কালচারে, এইটাই ছিল। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে জর্জ জিমেলস ভিউজ অন মডার্ন কালচার। এরপর যেটা একটাই জিনিস বাকি রইলো, ইম্প্যাক্ট অফ জর্জ জিমেলস আইডিয়াস অন কন্টেম্পোরারি সোশিয়োলজি। এইটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি আজকেই। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে একটা যখন শুরু হয়েছিল যে সোশিওলজি স্কোপ কি হওয়া উচিত, সোশিওলজি কি করবে, কি নিয়ে আলোচনা করবে, কি নিয়ে গবেষণা করবে, তখন জর্জ জিমেল বলেছিলেন যে এটা তো সবে শুরু। কোন একটা সাবজেক্ট যখন সবে শুরু হয়েছে, এত তাড়াতাড়ি তার স্কোপ নির্ধারণ করার কোনো দরকার নেই। একটু বরং সময় যাক, একটু বরং আমরা সময় দিই, এটা একটু ফ্লারিশ হোক, তখন দেখা যাবে যে এটার পরিধিটা কতটা হতে পারে। আর পরিধি যদি হতেই হয় তাহলে খুব বেশি বড় পরিধির দরকার নেই, তার কারণ সব বিজ্ঞান সমস্ত কিছু নিয়ে আলোচনা করে না। যেহেতু সব বিজ্ঞান সমস্ত কিছু নিয়ে আলোচনা করে না, সেই কারণে সোশিওলজিও সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে না। সোশিওলজি নির্দিষ্ট জিনিস নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে ইন্টারাকশনাল প্যাটার্ন, ইন্টারাকশনাল ফর্ম, সোশিয়েশন, ফর্মাল সোশিওলজি, বা এক কথায় the relation between two opposite sides like subordination, superordination, oppressor, oppressed, master, servant, etc. বা আরো সহজ ভাষায় বলতে গেলে interaction and interrelationship between two individuals in forms of diets, triads and groups। এটাই ছিল হচ্ছে জিমেলের সমাজতত্ত্ব অবদান। তাহলে এটা আমরা পুরোটাই পড়ে রাখছি, পড়ে রাখার কারণ একটাই, তার কারণ আমরা জর্জ জিমেল থেকে প্রশ্ন আসেনি ঠিকই, পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, সেই কারণে দেখে রাখা যাতে আমাদের 400 নম্বর কমন চাই, তার জন্য যা যা করার হয়, যা যা জানার হয়, যা যা বুঝে যেতে হবে পরীক্ষার হলে, সব করে যাব। কিন্তু 400 নম্বর আমাদের কমন চাই। আশা করব যেই যেই প্যাটার্ন অনুযায়ী বললাম, কি কি ফর্মে আসতে পারে, কিরকম কিরকম প্রশ্ন আসতে পারে, তার একটা যেন লম্বা প্যাটার্ন বা স্ট্রাকচার রেডি করে নিই এই পার্সনেরই, যে পার্সন আসলে আমি এরকম লিখবো, একটা লম্বা স্ট্রাকচার। তাহলে কি পরীক্ষার হলে আর আলাদা করে বসে বসে ভাবতে হবে না যে ফর্মটাকে আগে দেবো না টাইপটাকে পরে দেবো, সোসিয়েশনকে কার মধ্যে রাখবো, এগুলো ভাবতে হবে না। তাহলে বাড়ি থেকে রেডি হয়ে যাব আমরা। তাহলে এটা ছিল আমাদের জর্জ জিমেল।